নামটা একটু নিজের মুখে বলতে হবে যে। আমার নাম নুরুল হাশেম। হাশেম ভাই বয়স কত এখন আনুমানিক? আমার জন্ম 1974, এখন 48। আচ্ছা, 74 সালে আপনার জন্ম। আপনি এখনো চট্টগ্রামে আছেন? চট্টগ্রামে আছি। ফুড কলেজে ইন্টারমিডিয়েট পাস করছি। পাস করার পরে আমি অনার্সে জন্য অ্যাডমিশন নিচ্ছি। এর মাঝামাঝি একটা সবচেয়ে আমার মামাতো বোন সম্পর্কে ওনার সাথে আমার একটা রিলেটিভ সম্পর্ক হয়। তখন আমার মামাতো বোন উনি আমাদের বাড়িতে আসতো, আমি আমার নানার বাড়িতে যেতাম। এই সূত্রে আমাদের মধ্যে দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক হয়। নিবিড় সম্পর্ক, উনি আমাকে ভালো লাগতো, আমি ওনাকে ভালো লাগতাম। এর মধ্যে আগে তো ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এক পর্যায়ে আমাদের মধ্যে মন দেওয়া নেওয়া শুরু হয়েছে। শুরু হওয়ার পর এখন উনি বারবার আমাদের বাড়িতে আসতো, আমি ওনাদের বাড়িতে যেতাম। এক পর্যায়ে আমার নানি আমার মাকে বললো, তোমার ছেলেকে এখানে আসতে বারণ করিও। আমার মা বলছে, কী আমার ছেলে এখনও তো ছোটো, মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, কী সমস্যা? বলছে না, আমার চোখে এগুলো ভালো লাগতেছে না। তখন আমার মা আমাকে ডেকে বলছে, তোমার নানি এরকম বলছে। না, আমার নানি আমি যাই না কী জন্য, কারণ আমি যাই, আমার মামাতো বোন আছে, আমি ওনার পড়াশোনাটা একটু দেখি, পড়তে বসলে উনি আমি একটু দেখি, এটাই তো আমার এখানে। হয়তো না, তোমার অন্য কোনো এক কমপ্লেন আছে। আমি কিসের কমপ্লেন আমার ব্যাপারে? এমন এক সময় যখন আমি অনার্সে ইয়ে করছি, তখন আমার একটা চিঠি আমার ভাবি পেয়ে ফেলছে। বাসায় তো হাসাহাসি করতেছে সবাই। আমি বলছি, কী সমস্যা, আমাকে নিয়ে তোমরা হাসছো কেন? হয়তো না, আমি হাসতেছি। এখন ভাত খেতে বসলাম, তখন আমার মা এসে আমাকে বকা শুরু করলো। হঠাৎ কোনো এই তোমাকে এখানে রাখবো না, তুমি এরকম করতেছো। আমি মা, আমি কী করতেছি? এখন আমার মা আমার এদিকে না বলে আমাকে, তুমি রাজনীতি করতেছো, তোমার অনেক কমপ্লেন আসতেছে, বুঝছো? এখন তোমার বড় ভাই বারবার আমাকে ইয়ে করতেছে। আমি যে মা, আমি রাজনীতি করি, আমি তো কোনো অসুবিধা করতেছে। হয়তো না, তোমাকে বিদেশ চলে। আজ মা, আমি ব্যবসা করবো এখানে, আমার আব্বা ব্যবসা করে, আমার মেজো ভাই ব্যবসা করে, আমি ব্যবসা করবো, আমি দেশের বাড়ি যাবো কেন? আসলে তো রাজনীতি করতেন না? না, আমি রাজনীতি করতাম। এখন আমার মা বললো, তোমাকে পাসপোর্ট করতে হবে। আমার মাকে বললাম, মা আমি পাসপোর্ট করবো না, আমি বিদেশ যাবো না, আমি ব্যবসা করবো। হয়তো না, তুমি এখানে থাকতে পারবে না, না হলে তুমি থাকবো, না হলে আমি থাকবো, আমার মা আমাকে বলতেছে। এখন যখন এরকম বলছে, আমি গেলাম পাসপোর্ট করতে গেলাম মেজো ভাইয়ের সাথে। পাসপোর্ট করালাম। পাসপোর্ট করার পরে ইমিডিয়েট 15 দিনের মধ্যে আমার ভিসা দিয়ে দিল সৌদি আরব থেকে। আমি বলছি, মা আমি সৌদি আরব যাই, আমি কী করবো? আমি তো ভাষা জানি না, কোনো কিছু জানি না, আমি কোনো গাদা বড় কাজ করি নাই, কখনো বাড়ি কাজ করি নাই। তো আমার মা বলছে, তোমার যেটা বড় ইচ্ছে সেটা করো, তুমি চলে যেতে হবে এখান থেকে। মা, আমি কী অপরাধ করছি এমন? মা বলছে, না আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। আজ আমার ভাই ভিসা দিল, দেওয়ার পর আমি সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব যখন চলে যাচ্ছি, তখন আমার মন অনেক খানাকাটি করছি বাসায়। তখন ওনারা তো আমার কথা শুনতে চাচ্ছে না। তখন চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ওখানে জিদ্দা, তখন আমার জিদ্দায় গেছি আমি। জিদ্দায় আমি অপরিচিতের মধ্যে পড়ে গেছি। আমি পাচ্ছি না কারোর সঙ্গ। কিছু বাঙালির সাথে আমার সাথে ওখানে পরিচিত হলো। বাঙালি একটা বাঙালির বাসায় থাকছি, ওনার সাথে, আমার সাতকানিয়া বাড়ি ওনার সাথে থাকছি। ওনার সাথে থাকবো, ভাই আমি কী করবো এখানে এসে? আমার বিষয়টা দেশে তো আপনার সেলম্যান লেখা আছে, কিন্তু আমি কোথায় সেলম্যানি করবো? তুমি বলছো, ভাই আপনার সেলম্যানি করতে হলে টাকা লাগবে, এখানে ব্যবসা করতে হলে আপনার বাড়ি থেকে পয়সা আনতে, পয়সা আমাকে কে দেবে ভাই? তো উনি বলছো, ভাই আপনি একটা কাজ করেন, আমার সাথে থাকেন, আমার সাথে থেকে একটা মসজিদের পাশে আপনি বস্তা বলে, মানে মসজিদে যখন আজান দেয় তখন গিয়ে ওখানে ব্যবসা বস্তা কাপড় বিক্রি করে। তো আমি তো ভাষা জানি না, হয়তো ভাই ভাষা জানতে হবে না, এগুলো আস্তে আস্তে বুঝে যাবো। তুমি ইংরেজি বলতে পারো, একটু একটু ইংরেজি বলিও। তো আমি ওরা বুঝে, ঠিক আছে ভাই, তোমার সাথে যে আমি দেখি। ওনার সাথে 1 সপ্তাহ গেলাম, দেখলাম কীভাবে বিক্রি করতেছে। তখন উনি আরবি বললে আমি এটা বাংলায় লিখে নিতাম বাসায় গিয়ে। এইভাবে 10-15 দিন ওনার সাথে কাটলাম। কাটার পরে এখন আমি বলছি, ভাই আমার বাসা ভাড়া দিতে হবে, আমি কীভাবে চলবো এখানে? এখন খান্নাখাটিও করতেছি, কিন্তু আমি অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছি ওখানে। তখন উনি বলছে, ভাই আপনি এত টাকা খরচ করে আসছেন, এখন আপনি কীভাবে? ভাই আমি টাকা খরচ করে আসছি বলতে আমি চলে যাবো, টেলিফোন কোনো কোথাও যা করতে পারছি না, পয়সাও নেই। আমাদের বাসাও তো টেলিফোন নেই। তখন আমার একটা চিঠি লিখলাম, তখন পূর্ব আমার মাকে, আমার এখানে ভালো লাগতেছে না, আমি চলে যাবো, আমি কোনো বস্তুতে গিয়ে করতে পারছি না, এখানে আমি কোনো হেল্প পাচ্ছি না, আমার ভাষাগুলো আমি ইয়ে করতে পারছি না। তখন আমার মা সেই হওয়ার পরে 1 মাস পর আমাকে উত্তর দিল, বাবা তুমি এখানে আসিও না, আমি তোমার জন্য অনেক ঋণ করে তোমাকে বিদেশ পাঠাইছি। এই কথাটা আমার মা বলছে। বলার পরে মার চিঠি পেলাম। চিঠি পাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করলাম ওখানে। কান্নাকাটি, তখন আমি অনেক সুন্দর ছিলাম দেখার মধ্যে, সুন্দর ছিলাম। তখন আমার সাথে আমার পাশে এক সোমালি মহিলা থাকতো, উনিও ব্যবসা করতো ওখানে। ওনারাও ওই এরকম ব্যবসা করতো, সোমালি, নাইজেরিয়ান, ওনারাও ব্যবসা করতো। এর সাথে আমার ওই
সোমালি মেয়ের সাথে পরিচয় হয় আমার কি নাম ছিল ওর? শোনা যায় ওনার নাম মুসলিম। মুসলিম। আচ্ছা। ওনার সাথে আমার পরিচয় হয়। তো উনি আমাকে অনেক দুষ্টুমি করতো আমার সাথে, দুষ্টুমি, আমি ওনার সাথে দুষ্টুমি করতাম। ওনার সাথে এমন সময় আমার একটা বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তখন আমাদের বাঙালি ভাইয়া যারা ছিল ওনারা আমাকে বলতো কি তুমি আসার সাথে তোমার সাথে এইরকম হয়ে গেলো, আমরা এতদিন আসছি আমাদের সাথে কারো সম্পর্ক সৃষ্টি করতে পারিনি। তখন আমাকে ইনভাইট করতো ওনাদের বাসা, মানে একটা গুড়িয়া নামে একটা শব্দ আছে ওখানে সৌদি আরবের মধ্যে, জেদ্দা শহরে গুড়িয়ার মধ্যে বাঙালি, ফিলিপানি, সুদানি সবাই ওখানে আমরা বসবাস করতাম ওই জায়গাতে। তখন ওনার বাসায় আমাকে ইনভাইট করতো, আমি যেতাম। তখন আমাকে কিছু ভালো মন্দ খেতাম। তখন আমাকে ঘুরতে নিয়ে যেত এখানে ওদিকে দিক। তো উনি বলতো ভাই আমার পিছনে এত টাকা আপনি খরচ করে, হয়তো আপনাকে আমার ভালো লাগতেছে। আরে বলতেছে, আরে বলতো এটা হব্বু আনা হব্বু, এরকম একটা কথা বলতো। তখন আমি বুঝতাম না মানে ভালোবাসা কি, আরবিতে যে হব্বু শব্দের অর্থ তখন আমি বুঝতাম না। তখন আমি ওদেরকে এসে বললাম, উনি আমাকে আনা হব্বু বলতেছে, আমি কি বলবো, ঠিক আছে। ওনারা হাসাহাসি করতো আমাকে নিয়ে। তখন এইভাবে মাঝখানে 1 বছর চললো, দীর্ঘ 1 বছর, মানে 96 থেকে 97 পর্যন্ত ওনার সাথে আমার সাথে 1 বছর বন্ধুত্ব স্থাপন হলো। তখন উনি আমাকে বাজারে নিয়ে যেত, নিয়ে যেয়ে ওই আপনার কাপড় চোপড় কিনে নিত বিক্রি করার জন্য। কারণ আমি আস্তে আস্তে ওখান থেকে একটু নিজে স্বাবলম্বী হতে শুরু করলাম, কিছু টাকা বাঁচতেছে, তখন রিয়াল আসতেছে, আমি শুরু করলাম। এখন আমি চিন্তা করলাম আমার মাথায় রয়ে গেছে তো আমার মামাতো বোন। আসলে আমি যতই ওনার সাথে আমার মামাতো বোন আমার স্মৃতিতে পাতা রয়ে, এখন আমি অস্তিত্বে আমার মামাতো বোনের কোনো অ্যাঙ্গলে আমার মামাতোর সাথে আমি যোগাযোগ করতে পারি। আচ্ছা। এখন আমি একদিন মামাতো ভাইয়ের ঠিকানায় চিঠি লিখলাম, ওনার ঠিকানায় আমার মামাতো বোনের কাছে চিঠি লেখার পরে মামাতো বোনের চিঠি, ওই চিঠিটা পাইছে কিনা আমি জানি না। এখন 1 মাস 2 মাস 3 মাস এভাবে কোনো উত্তর পাচ্ছি না ওই চিঠিটার। নেওয়ার পরে আমি আমার স্কুল ঠিকানায় একটা চিঠি দিছি, স্কুলের ঠিকানায় একটা মাস্টারের নামে চিঠিটা দিচ্ছে আমার মামাতো বোনকে অ্যাড্রেস করে। মাস্টারে আমার মামাতো বোনকে চিঠিটা নিয়ে দিয়েছে। মাস্টারটা আমার পরিচিত ছিল, আমার বন্ধু, উনি আমার মামাতো দেওয়ার পরে এই চিঠিটা মাস্টার জানাজানি হয়ে গেছে আবার গ্রামের মধ্যে। আচ্ছা। তখন জানাজানি হয়ে গেছে, আমার মামা আমার আম্মাকে ডেকে নিয়ে গেছে যে তোমার ছেলে বিদেশ থেকে আমার মেয়েকে ছিঁড়ে দিচ্ছে, এভাবে স্কুলে আমার হ্যারাসমেন্ট করতেছে। তখন আমার আম্মা আমার কাছে একটা চিঠি লিখছে যে তুমি এরকম চিঠি দিছো যে কারণ তোমার মামাকে আমাকে সাথে লাগালাগি করতেছে, তুমি আর চিঠি দিও না, তুমি ওদের সাথে যোগাযোগ রাখিও না। তখন আমি আর আমার মার তো কথা শুনছি, মা কথা শোনার পর আমি আর ভালো মন্দ কিছু না, তখন আমি আর মেন্টালিটি আরও নষ্ট হয়ে গেছে আমার ওখানে। তখন 6 মাস আরও ওনার সাথে আমার সম্পর্ক নেই, আর যোগাযোগ নেই। ওই চিঠির পরে হঠাৎ আমার মামাতো বোন আমাকে একটা চিঠি লাগলো যে আপনার সাথে আমি দীর্ঘদিনের সম্পর্ক করে আজকে আমি হ্যারাসমেন্ট ছিল, আমার সাথে বিভিন্ন জায়গায় আমার সাথে প্রস্তাব আসতেছে, আমি কী করব। তো আমি ওনাকে আমার চিঠির উত্তরটা দিলাম, ওই আপনার যেরকম, যদি আমি তো এখান থেকে আর যেতে পারবো না, এখানে যেতে গেলে অনেক টাকার দরকার আছে, এখন আমি তো যেতে অনেক সময় লাগবে। 97-98 সাল করে গেলো, এর মধ্যে বেশখানে আবার রিলেশনশিপটা গ্যাপ হয়ে গেলো ওনার সাথে, কিন্তু আমার সাথে সম্পর্কটা এখন আমার সব অল ইন অল, মানে সোমালিয়ার মেয়েটার সঙ্গে আপনার খুব গভীর সম্পর্ক হয়েছে। এভাবে মধ্যে হঠাৎ করে উনি আবার একটা আমাকে চিঠি লিখলো আমার মতো যে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমাকে ওনারা ঘর থেকে বাইর করে দেবে। তখন আমি ওনাকে বলছি ঠিক আছে তুমি বিয়ে করে বলো, আমার কোনো আপত্তি নেই, এভাবে নেই। সেই চিঠিটা পেয়ে গেলো আমার বড় ভাই, পোস্ট অফিসটা একটা পোস্টম্যান এটা নিয়ে আমার বড় ভাইয়ের হাতে দিছে ওই চিঠিটা। তখন আমার বড় ভাই চিঠিটা দেখে তখন আমার মামাকে ডাকেছে যে আপনার মেয়ে আমার ভাইকে বিদেশে চিঠি দিচ্ছে, আমার ভাই বিদেশ থেকে আপনার মেয়েকে চিঠি দিয়ে দেখেন। তখন আমার মামা বা আমার মার মধ্যে একটা বিরাট সৃষ্টি হয়ে গেছে, ভালো সৃষ্টি হয়। তখন আমার মা কান্নাকাটি করছে, আমাকে ক্যাসেট করছে, মানে তখন তো আপনার ওডিওতে ক্যাসেট ছিল, ক্যাসেট বাবা দেখো তুমি বিদেশ গেছো, এখন তোমার মামার সাথে আমার সাথে তোমার বাবার সাথে আমার সাথে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এটা নিয়ে। তো আমার মাকে আমি একটা ক্যাসেট করে দিয়ে পাঠাচ্ছি, মা ঠিক আছে আমি আর ওইদিকে যাবো না, ঠিক আছে আমার জন্য চিন্তা করতে না, আমি মরলে এই দেশে মরে যাবো। আমার মাকে এভাবে বলতেছি, হয়তো মা তো এইভাবে চিঠি ক্যাসেটটা পাঠানোর পরে আমার মা অনেক কাটাকাটি করতেছে নাকি। এই মুহূর্তে আমি টাকা পয়সা কিন্তু পাঠাতে পারছি না,
আমি টাকা খাচ্ছি, মনে হয় ওখানে বাসা ভাড়া দিতে হচ্ছে, আমার খাবার আছে, আমি তেমন রোজগার করতে পারতেছি না। করার পর আজকে থেকে ওইভাবে আমি খাটতেছি। এখন আমার মারা ছিঁড়ে দিচ্ছে, তুমি টাকা পাঠো, আমি উঠতেছি, আমি টাকা পাঠা রোজগার করতে পারছি না। এখন সবাই বলতেছে যে টাকা পয়সা ওই মেয়েটার পিছনে ভাঙতেছেন। ভাঙতেছি। তখন এবার হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম 98 সালের শেষ দিকে, মানে ওইটা সৌদি আরবে। ওকে, অসুস্থ হয়ে গেলাম। মানে আমার জ্বর, প্রচন্ড জ্বর, আমার জ্বর পড়তেছে না। আমি অনেক ডাক্তার দেখালাম ওখানে। ডাক্তার যতক্ষণ আমাকে ট্রিটমেন্ট দেয় ততক্ষণ আমি ভালো থাকি। তখন আমি বললাম আমার এইরকম জ্বর, আমি এই অবস্থায় তো কাজও করতে পারছি না, এখন বাসা ভাড়া দিতে পারছি না, আমি কি করবো, আমি তো দেশে চলে যেতে হবে। এখন ও মেয়েটা বলতে, আপনি দেশে কীভাবে যাবেন, আপনি এখানে থাকেন, আপনি তো বাসা ভাড়া দিতে হবে না। তখন উনি আমাকে 2-3 মাস সেভাবে আমাকে এইভাবে কন্টিনিউ করলো, আমার বাসা ভাড়াটাও কন্টিনিউ করলো এবং আমার খাওয়া দাওয়াটাও কন্টিনিউ করলো। কারণ আমার অসুখটা আরে বেড়ে যাচ্ছে দিন দিন, আমি তখন হালকা হয়ে যাচ্ছি, তখন পাতলা পায়খানা শুরু হচ্ছে আমার, তখন জ্বরের ভাবটা অতিমাত্রা বাড়ছে, আমার কোনো অবস্থায় আমার জ্বরটা ফেলে যাচ্ছে না। তখন আমার মস্কার সারামে আপনার আব্দুল আজিজ হসপিটাল আছে, ওখানে আমি নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখছে, দেখার পর আমাকে কিছু, এটা ইন্ডিয়ানি ডাক্তার, দেখার পর আমাকে কিছু অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিচ্ছে, দেওয়ার পরে ওকে আপনি 1 সপ্তাহ খেয়ে দেখেন, দিয়ে দেখার পরে আপনি ভালো হয়ে যাবেন ওষুধটা। কিন্তু আমাকে কোনো পরীক্ষা টিকে দেয় নাই। তখন আমি ওই ওষুধগুলো খেয়েছি, খাওয়ার পরে আমার জ্বরটা খুব পড়ার পর আমি কোনো মতে আর ওখানে থাকতে পারছি না। আমি যেভাবে হোক আমি চলে যেতে হবে। আমি তখন হাঁটতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না। তখন আমি আমার মার কাছে একটা ক্যাসেট দিলাম, আমি খুব অসুস্থ। ওই সময় তো ক্যাসেট পাঠাইতো। ক্যাসেট পড়লে আমি খুব অসুস্থ, হয়তো আমি আর ভাসবো কিনা জানি না। তখন আমার এলাকার এক ভাই ছিল, আমার ভাইয়ের কাছে, ও ভাইয়ের কাছে আমার আম্মা বলছে, তুমি আমার ছেলেকে দেখো কি হয়েছে, ওনাকে ফুসে করি তোমাদের দিকে ভাঙিয়ে দিতে হলে তোমরা ভেঙে দিয়ে আমার ছেলেকে পাঠিয়ে দাও। তখন আমার এমন পর্যায়ে, আমার এমন মনে ছিল আমি তখন হাঁটতে পারতেছি না। তখন আমার শেষ স্টেজ ছিল আমি একটা উমরা করবো। তখন আমার মাত্র 2 বছরের মধ্যে এরকম একটা অবস্থায় চলে গেছে। অবস্থার মধ্যে চলে গেছে আমি। আচ্ছা, 2 বছরের মধ্যে। তখন এই অবস্থায় আমরা উমরা করতে গেছি। উমরা করে আমরা আল্লাহর ঘর থেকে অনেক কান্নাকাটি করছি, আল্লাহ আমি কী করছি। তখন আমি ওনাকে জেরিয়ে কাঁদতেছে, তখন তাহলে আপনি চলে যাচ্ছেন। আমি কী করবো, আমার করার কিছু নেই এখানে করার, আমি কোনো এস্টাবলিশ হতে পারি, আমি যে টাকা লোন করে যাচ্ছি টাকাও তো পরিশোধ করতে পারিনি। তখন সবাই আমাকে একটা আপনার গিয়ারটা রেডি করে দিল, টিকিট রেডি করে দিল, আমি চলে যাচ্ছি। এখন সবাই ওখানে ঘোষণা দিচ্ছে আমি আর বাঁচবো না, এত খারাপ অবস্থা হয়ে গেছে আমার। তখন আমি দেশে চলে আসলাম। দেশেও সবাই জানে আমি বাঁচবো না। আচ্ছা, দেশে কি দেখার পরে মানে ওরা সবাই না, ওখান থেকে ঘোষণা আসছে আমি বাঁচবো না। তারপর দেশে আসার পরে সবাই আমার সাথে দেখতে আসতেছে, আমার ফ্যামিলিতে সবাই আমার। কিন্তু আমার মিলিটারিতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি দেশে আসার পর আবার সুস্থ হয়ে গেছি। আচ্ছা, আমি তখন ঘরে 1 মিনিট থাকতেছি না, আমি চলে যাচ্ছি, এদিকে চলে যাচ্ছি, পার্কে চলে যাচ্ছি, এদিকে চলে যাচ্ছি, ওদিকে চলে যাচ্ছি। কিন্তু আমার মা বলছে তুমি অসুস্থ, তুমি বাইরে যাচ্ছ কেন? কিন্তু আমি আসলে আমার মামাতো বোনের সাথে দেখা করতে যাচ্ছি। তখনও মামাতো বোনের বিয়ে হয়নি। তখন মামাতো বোন বিয়ে হয়নি। এক পর্যায়ে যখন আমি মামাতো বোনের দেশে চলে আসার পরে তখন এখন আমার মা বলছে তুমি মরে যাবে, তো এক ডাক্তার বলছে তুমি মরে যাবে। আমি বলছি মা আমি মরে যাবো, আমি কোনো ডাক্তার তো আমাকে বলে না মরে যাবে, কিন্তু আমাকে ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছি। বাংলাদেশে আসার পর আপনি ভালো হচ্ছিলেন? হ্যাঁ, ভালো হচ্ছে, বাংলাদেশে আসে ভালো হচ্ছে। বাংলাদেশে আমি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আপনার ভিটামিন দিচ্ছে, এগুলো খেয়ে ভালো হয়ে যাচ্ছে। আমি ভালো হচ্ছে। তখন আমি ঘোরাঘুরি করতেছি, এইদিকে এদিকে আমি মনোরম যখন যেখানে যাচ্ছি ওইদিকে চলে যাচ্ছি। মামাতো বোনের নাম কি ছিল? তখন তার সঙ্গে মেশামেশি শুরু হচ্ছে। উনি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। তখন আমি ওনাকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। এই কথাটা আমার মারখানে আসছে, আমি যে বাইরে যাচ্ছি ঘোরাঘুরি করছে, সবাই বলছে তোমার ছেলেকে বিয়ে করে দাও, বিয়ে করে দিয়ে ভালো হয়ে যাবে। এখন পরিবার থেকে সবাই বলছে উনি মরে যাবে, উনি মনে হয় কে বিয়ে করাবে। আমার মানে সবার উদ্দেশ্য আমি মরে যাব, এটা আমার বাস্তবতা। আমি ধারণা করে নিয়েছিলাম আমি মরে যাবো, আমার ফ্যামিলি ধারণা করে নিয়েছিলাম আমি মরে যাবো। এর মধ্যে আমার লাইফ, তবে আমি এটা ড্যাম কেয়ার মনে করতাম। তখন আমি ওনার সাথে সবসময় ঘোরাঘুরি করতাম, এই সকালে বাড়িতে রাত্রে ফিরতাম। তখন কোনো এমন মুহূর্তে হঠাৎ একদিন আবার অসুস্থ হয়ে গেলাম। আমি জেনারেল হসপিটালে ভর্তি হলাম। জেনারেল হসপিটালে ভর্তি হওয়ার পরে ওনারা আমাকে জ্বরের ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে জ্বর ভালো হয়ে গেলো। তখন আমার আবার গলা দিয়ে ব্লাডিং হচ্ছে গলা দিয়ে। তখন আমার ফ্যামিলিতে আমাকে সবগুলো আলাদা করে দিল,
যে তুমি আলাদা থাকো। আলাদা থাকো। ফ্যামিলি কোনো মেম্বারকে আমার সাথে মিশতে দেয়, মিশতে দিচ্ছে না। এখন আমার যে ব্লাড যাচ্ছে, কি কারণে ব্লাড যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না, কোনো ডাক্তার আমাকে ইয়ে করতে পারছে না। এখন আমি নিজে অসহায় মতো হয়ে গেছি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি কী করবো। আমার এক বন্ধু আছে, বন্ধুর সাথে যোগাযোগ করলাম, উনি এলএমএফ ডাক্তার। ভাই আমার এই সমস্যা, এখন আমি কী করবো। তখন আমার বন্ধু এক সপ্তাহ পর আমাকে মহাখালী নিয়ে আসলো। তখন আমার যক্কা ধরা পড়লো ওখান থেকে। ট্রিটমেন্ট দিল, মানে 3 মাসের একটা ওষুধ মেডিসিন দিল। মেডিসিন দেওয়ার পরে আমি ওষুধটা শুরু করছি। তখন ওষুধটা যখন শুরু করছি তখন আমি আরও মানে পাগলের মধ্যে হয়ে গেছি। ওষুধগুলো আমার শরীরের সাথে সুইট করতেছে না। তো আমি কী বলবো, আমি কোনো অবস্থাতে ঘরও বলতে পারছি না, আমার বন্ধুকে সারা। তখন আমি আমার মামাতো বোনকে আমি শেয়ার করতাম জিনিসটা বাড়িয়ে। কিন্তু আমি তো এইভাবে, এখন আমি তো অসহায়ের মধ্যে, আমি ছটপট রাত্রে ঘুমাতে পারি না। আমি ওষুধগুলো খাওয়ার পর আমি কী করবো, আমি ওষুধ বন্ধ করে দেবো কিনা। তখন আমার বন্ধু বলছে না, তুমি ওষুধ বন্ধ করতে পারো না কখনো। কন্টিনিউ করার পরে তাই ওই গ্যাটা ব্লাডিংটা বন্ধ হয়ে গেছে। ওই আমার বন্ধুকে নিয়ে আবার ঢাকায় আসলাম, মহাকালতে এসে পরীক্ষা দিলাম। তখন আমার নেগেটিভ আসলো রিপোর্টটা। আচ্ছা, আবার স্বাচ্ছন্দ্য বলে আমি জীবনযাপন করতেছি। করার পর তার সাথে আবার রেসিপিটি আমার মেনটেন হচ্ছে, আসা যাওয়া করতেছি। এর মধ্যে ভাগের মধ্যে সবাই বলছে তুমি বিয়ে করবে না, তোমার ছেলেকে বিয়ে করে দাও, বিয়ে করলে ভালো হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম, আমার মামাতো বোনের সাথে আমি বললাম, এখন সবাই একটা বিয়ে বলছে, আমার বাতিজের জন্য বউ দেখতেছে, এখন আমি কী করবো। এখন তুমি আমার সাথে লাইফের সাথে জড়াইতে লাভ নাই, এখন তো আমি মরে যাবো। ও বলছে না, তুমি যদি একদিনে বাঁচো আমি তোমার সাথে সংসার করবো। তুমি যদি 1 ঘন্টার জন্য বাঁচো, তুমি মরে গেলে আমার কিছু আসবে না, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বলছে আমার মামাতো বোন। স্টেবলি বলছে, আর দেখো এটা তুমি আমাকে কথা বলছো, তাহলে তোমাকে এই কথাটা আমার দুলাভাইয়ের সামনে বলতে হবে। আমার বোনের জামাই, আমার একমাত্র বোনের জামাই, যিনি আমাকে সাপোর্ট করতো শুধু, আর কেউ সাপোর্ট করতো না। ওকে। তখন আমি ওনাকে নিয়ে শহরে গেলাম। আমার দুলাভাইয়ের দোকানে, যে রুকিয়াকে সহ নিয়ে, দুলাভাই উনি এখন কি বলতেছে আপনি শোনেন। আমি বলে তো আপনি, তো আমার দুলাভাই ওনাকে নিয়ে এক পাশে চলে গেলো, ওনাকে বিস্তারিত তথ্য বলো। এখন ওনার রোগ, উনি এই সমস্যা উঠতেছে, ওনার সবসময় অসুস্থ, আপনি কীভাবে বিয়ে করবেন। তো তখন কি আপনার রোগটা আইডেন্টিফাই হয়েছে? না, কোনো শুধু আমার আইডেন্টিফাই হচ্ছে যক্কা, আমার আর কোনো আইডেন্টিফাই হয়নি। তখন উনি বলছে না, আমি একদিনের জন্য হলে আমি ওনাকে বিয়ে করবো, ওনাকে আমি কোথাও বিয়ে করবো না, হয়তো ওনার ফ্যামিলি তো আপনাকে মেনে নেবে না। মানে আমার দুলাভাই বলতেছে, হয়তো ওনার ফ্যামিলি মানে না হলে তো আমি কী করবো। এখন আমার দুলাভাই আমাকে বলছে, দেখো তোমার ফ্যামিলি তো মানে নেবে না, ওনার ফ্যামিলি মানে নেবে, তোমার ফ্যামিলি মানে দেখে শুনে তোমাদের ফ্যামিলির মধ্যে একটা ইয়ে হয়ে যাবে। তখন আমার দুলাভাই থেকে আমরা চলে আসলাম। দুলাভাইটা বললো আমাদেরকে, দুলাভাই আমাদের ভালো মন্দ বিরিয়ানি খাওয়ালো, তারপর চলে আসলাম। চলে আসার এখন আমরা ঘরে আমি প্রস্তাব দিলাম কিন্তু, যে আমার ভাবির মারফতে, যে আমি আমার মামাতো বোনকে বিয়ে করতে চাই। ওকে। হ্যাঁ, তখন এই কথা শোনার পর সবাই টেলিভিশনে জ্বলে উঠলো ঘরের মধ্যে। আচ্ছা, হয়তো না, কোনো অবস্থায় তুমি মামাতো বোনকে বিয়ে করতে পারবে না, তুমি 2 দিন পরে মরে যাবে। আরে কী বলছো, আমি মরে যাবো? কোথায় লেখা আছে আমি মরে যাবো? এটা তো উল্টা হওয়ার কথা না, যে ফ্যামিলির লোকজনই কিন্তু আপনাকে সাহস দেওয়ার কথা, তোমার কিচ্ছু হবে না, আর উল্টা আপনি বলতেছেন না আমার কিচ্ছু হবে না, ওরা সবাই বলতেছে যে আপনি মারা যাবেন। আমি মারা যাবো। তখন আমাকে ওই উজুরের কাটাচ্ছে, এই জায়গায় পাঠাচ্ছে, যারা বউ করতেছে হচ্ছে। আজ যারা বউ করে কোনো লাভ নেই, আমি মরলে মরে যাবো, বাঁচলে যাবো, তবে আমি বিয়ে করবো, ওকে বিয়ে করবো। আপনি বলতেছেন? আমি বলতেছি, হয়তো তাহলে বিয়ে করলে ঠিক আছে, আমার এই ঘরে জায়গা হবে না, এটা বলতেছে। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম কী করবো। আমরা হুট করে আমার দুলাভাইয়ের সাথে যোগাযোগ করলাম। দুলাভাই বলছে এইগুলোতে আমাকে জানালে আমি বিপদে পড়ে যাবো। তখন আমার দুলাভাইকে না দাঁড়িয়ে আমরা দুজনে কোর্ট ম্যাচ করছি। কোর্টে এসে কোর্ট ম্যাচ করছি, আমার এক বন্ধু আমাদের সহযোগিতা করছে কোর্ট ম্যাচ করার জন্য। তখন আমাদের কাছে টাকা ছিল না কোর্ট ম্যাচ করার জন্য বা তার জন্য। আমার একটা এফডিআর ছিল, মানে 22,000 টাকা মতো। এই টাকাগুলো আমি ভাঙছি ওখান থেকে। ভাঙার পরে কোর্ট ম্যাচ করে ওনাকে সকালবেলা নিয়ে গেছি, বিকালবেলা উনি ওনার বাসায় পাঠিয়েছে, আমি আমার বাসায় চলে আসছি কোর্ট ম্যাচ করার পরে। কিন্তু এটা 1 সপ্তাহ পরে প্লাস হয়ে গেছে আমরা যে কোর্ট ম্যাচ করছি। জি। তখন আমার বাসায় আমাকে মানসিক আমাকে ফেলে দিয়েছে, মানে চাপাচাপি করতেছে, তুমি কোর্ট ম্যাচ করছো, তোমার এই জায়গার জায়গা হবে না। তখন আমি যখন শহরে গেছি, তখন আমার মামাকে আমার মা ডেকে আনছে আমাদের বাসায়। আমার মামাকেও হয়তো বাসায় আমার মা গালাগালি করছে, মানে তোমার মেয়ে এরকম, তোমার মেয়ে এরকম, আমার অনেক বদনামি করতেছে। তখন আমার মামা দিয়ে আমার মামাতো বোনকে মারামারি করলো, ওনাকে অনেক মারছে, মানে রক্ত, ওনার ফিরিতে রক্ত
পড়ছে। মানে আপনার ওয়াইফকে? হ্যাঁ। 1 সপ্তাহ পর আমি হঠাৎ বাসায় ঢুকতেছি, আমার মা আমার ভাই ঘরের দরজাটা বন্ধ করে দিল। আপনার ঘরের দরজা বন্ধ? আমার ঘরের দরজাটা বন্ধ। আর তুমি এই ঘরে ঢুকতে পারবে না। ওই কেন? আর তুমি যার মেয়ে বিয়ে করছো ওদের ওইখানে চলে যাও। আজ আমি বিয়ে করছি, আমি তো বিয়ে করি না বলতে আমি কোর্ট ম্যারেজ করছি, তবে তোমাদের সম্মতিক্রমে এটা বিয়ে করা হবে। আমাদের কোনো সম্মতি করা হবে, তুমি মরে যাবে। তোমার আপন মামাতো বোন? আমার মামাতো, আপন মামাতো বোন। তুমি মরে যাবে, তোমার ইয়েটা নেবে কে? ও, মানে ওরা ধরেই রাখছিল যে আপনি মারা যাবেন? মারা যাবে। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। শেষ পর্যন্ত আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তখন মরে যাবো। এখন আমি তখন ওখান থেকে আমি চলে আসলাম। আসলে আমি আমার এক বন্ধুর বাসায় থাকলাম, ঘরে থাকলাম, যে আমি সিদ্ধান্ত কী করবো। এখন আমি আমার সাথে যোগাযোগ করলাম যে এরকম আমি ঘর থেকে বাড়িতে, এখন যে উনি বলছে আমি তো চলে যেতে হবে, আমারও কোনো গতি নেই। তখন আমরা ওনাকে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। নিয়ে আমার এক বন্ধুর বাসায় উঠলাম, ওনাকে নিয়ে ওঠার পরে এখন সবাই জানাজানি হয়ে গেল, আমরা ঘর থেকে চলে গেছে। এখন আমরা শহরে এসে একটা ছোট্ট বাসা নিয়েছি। ঢাকাতে না, চিটাগং শহরে। আচ্ছা। তখন আমার কোনো ইনকাম বলতে কিছু নেই। তখন আমি একটা জব নিয়েছি কি বিস্কিট কোম্পানিতে, মানে এসআর হিসেবে, মানে অর্ডার করার জন্য। কি করবো, আমি তো কোথাও হেল্প পাচ্ছি না, এমন তো আমার থাকতে হবে, খেতে হবে। বাসা ভাড়া নিয়েছি কত, 2000 টাকা। তখন 2000 টাকার বাসা ভাড়া নিয়েছি। নেওয়ার পরে এখানে শুরু করতেছি জীবনযাপন। এখন আমি আমার মা বাবার জন্য তো আসলে অন্তর টাকা কান্নাকাটি করতেছে আমার। তখন 1 মাস 2 মাস যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, আমার মাকে দেখতে শুক্রবার। কিন্তু আমি যখন বাসায় আসলাম আবার আমাকে ঢুকতে দিল না আমার বাড়িতে। তখন আমার ভাবিরা ঢুকতে দিচ্ছে না। তখন আমার মা না, তখন আমার ভাবিরা আমাকে ঢুকতে দিচ্ছে না। কেন? আপনি ঢুকলে মা মরে যাবে। আমি কেন মরে যাবো? মা কেন মরে যাবে? আমি বলছি মা কেন মরে যাবে? হয়তো না, আপনাকে আপনার সহ্য করতে পারছে না। তখন আমি ওখানে আবার ব্যাক করলাম। এইভাবে আসা যাওয়ার মধ্যে আছি, কিন্তু আমি ঘরে যেতে পারছি না। কিন্তু বাইরে বাইরে ঘুরতেছি, আমি ঘরে এলো হচ্ছে না। এভাবে ঈদ যাচ্ছে, কোরবান যাচ্ছে, আমি কোনো মা সালাম করতে পারছি না, আমি আসতেও পারতেছি না ঘরে। তখন আমি ঈদ আসলে আমি কান্নাকাটি অথবা একা একা বসে খানতাম, কিন্তু মা বাবাকে কোথাও গিয়ে করতে পারছি না। শুধু এই বিয়েটার জন্য? হ্যাঁ, শুধু বিয়েটার জন্য। এখন উনি আমার ওয়াইফও ওনার মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারছে না, ওনারা যোগাযোগ করতেছে না, কেউ শুধু আমরা দুজনে ইয়ে করতেছি। এই বাদে এই জীবনের মধ্যে অনেক কষ্ট করে, তখন আমার স্যালারি ছিল খুব কম, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি। এই মুহূর্তে আমার একটা বেবি হলো 2001 সালে। আমার ছেলে প্রথম ছেলে জন্ম হওয়ার পর তখন আমি বিয়েটা করলেন কত সালে? বিয়ে হচ্ছে 2000 সালে। ও, মানে পরের বছরই বাচ্চা হলো। 2001 সালে বাচ্চা হলো আমার। বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা বড়রা আমার তখন এই যে বাসাতে ছিল, তখন এই বাসাতে বাচ্চাটা হচ্ছে। এখন আমাকে মেডিকেল নিতে হচ্ছে, ইমার্জেন্সি। মানে তখন আমি বাচ্চা, এখন বাধ্য হয়ে আমি আমার মামি বা আমার শাশুড়িকে আমি খবর দিতে বাধ্য হলাম যে এবার বেবিটা মনে আপনার মেয়ে ডেলিভারি হচ্ছে। উনি তখন আমার মামি কাকে না বলে আমার বাসায় গেছে, আমার মামাকে কাকে না বাসায় গেছে। এখন উনি সব মেডিকেলে গিয়ে তখন আমার বোনকে আবার আমার বোন আসছিল, আমার বোন সহ আমার বেবিটা হওয়ার পরে আমার মামি চলে গেছে। এখন আমি মামি যাওয়ার পরে বাসায় আমার মামিকে আমার মামা ঢুকাচ্ছে না। আমার মামা ঢুকছে না। যাক, আমার মামার যখন ঢুকছে না, তখন আমার মামি তো যে 2-1 দিন এদিকে এদিক করে তা ওনার বাসায় ঢুকছে। এই পর্যন্ত আর আসতেছে না বই আমার বাসায়, কেউ আমার সাথে যোগাযোগ করতেছে না। তখন আমার বেবিটা ছোটো, ওনার মাত্র 1 মাস বয়স। তো আমার বোন আসতো যেত, মানে আমার মা বাবাকে বলতো হাসা বের একটা ছেলে হয়েছে, রুকির একটা ছেলে, খুব সুন্দর, আমার বাবার মতো চেহারাটা, ওনাদেরকে এইভাবে বলতো। কিন্তু ওনাদের কোনো অবস্থায় কামতো না। আমাদের পাড়ার সবার ছেলেরা যে আমার বলতো। কিন্তু আমি মানে শুক্রবার শনিবার আসলে আমি খুব কান্নাকাটি করতাম, কিন্তু আমার মা বাবাকে দেখার জন্য। কিন্তু এর মধ্যে আমাদের সাকতা শহরে আমাদের 3টা দোকান, মানে এস্টাবলিশ আমাদের 3টা দোকান, চাউলের দোকান, বড় বড় দোকান। অত আমাদের ঘরের খাবার মানুষে খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। আমি খুব অসহায়ের মধ্যে জীবন যেমন করতেছি। এর মধ্যে আমার ভাতিজা বিয়ে করলো, আমাকে ইনভাইট করলো না, আমাকে দাওয়াত দিল না। এর মধ্যে আমার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলো। কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেও বলছে যে মনে হয় আমি যদি কারো কাছে হলার চাই, কারো কাছে টাকা চাই, এই লজ্জায় আমি কারো কাছে যেতে পারছি না।
মানে দিনে অনেক জমা একবেলা খেয়ে না থাকতে হয়েছে, এরকম জীবনযাপন করছে। এর মধ্যে ছেলে হলো, ছেলে হওয়ার তখন তো দুধের প্রয়োজন হচ্ছে, এখন আরও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এখন একদিন ছেলের বয়স যখন 1.5 বছর 2 বছর হচ্ছে, আমার এক মামুর এই খালাতো বোনের মেয়ে আমার ছেলেকে আমার বাবার কাছে নিয়ে আসছে, বাবার কাছে নিয়ে যাচ্ছে মানে দেখার জন্য। তখন আমার ভাইয়েরা আমার মামা খালাতো বোনকে সহ, খালাতো বোনের মেয়েকে সহ ঘর থেকে বাইর করে দিয়েছে আমার ছেলেকে রাতের 12টার সময়। আমার ছেলে কান্নাকাটি করছে, ছোট ছেলে কান্নাকাটি করতেছে, তখন তার বয়স 1.5 বছর সবেমাত্র। তখন 1 মিনিটের জন্য তাকে রাখে নাই। আসার পর তখন আমার তুমি নিয়েছো কেন? ওই জন্য আমি দেখছি যে ওনার সাথে দরকার নেই ওনাদের তখন আমি ওখান থেকে আরও বেরিতে হয়েছে। বেরিতে হওয়ার পরে এর মারফতে হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল 2003 সালের মধ্যে। অসুস্থ মানে হঠাৎ করে তার জ্বর আসতেছে, কাশি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি। তখন কি আপনি সুস্থ? আমি সুস্থ। আচ্ছা, তখন আমি সুস্থ। তখন আমি তো চাকরি করতেছি মাসের কোম্পানিতে। ও মাঝে মাঝে জ্বর আসলে অ্যান্টিবায়োটিক খেতাম, ভালো হয়ে যেতাম। এর মধ্যে দীর্ঘ 4 বছর লিভ করছি। লিভ করার পরে কোনো অবস্থায় ওনাদের সাথে আমি কোনো কোপারেশন করতে পারছি না। কিন্তু দীর্ঘ 4 বছরের মধ্যে 8টা ঈদ গেল, কোরবান ঈদ, আমি কখনো ওদের সম্মুখে হতে পারিনি। আমার মার মুখও দেখতে পাচ্ছি না, বাবার মুখও দিচ্ছে না। হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়ে বললো আবার 2005 সালে। তখন আমি ওনাকে ডাক্তার দেখালাম। ডাক্তার আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিল। আসলে পরীক্ষা করার মতো তখন আমার অ্যাবিলিটি ছিল না, অনেক পরীক্ষা। তখন আমি কিছু আপনার লোন নিলাম, লোন নিয়ে ওনার পরীক্ষা দিয়ে গেলো। ওনার কিছু একটা স্বর্ণের চেন ছিল একটা, ওই চেনটাও আমি বিক্রি করতে বাধ্য হলাম। তখন পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনার কোনো রোগেই ধরা পড়লো না। এর মাঝখানে আবার দীর্ঘ 2-3 মাস পর আবার হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওনার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। আচ্ছা, ফোসকা পড়ে যাচ্ছে। ফোসকা পড়ে যাওয়ার এখন আমি কী করবো? আমি অনেক ওই আপনার কবিরাজ দেখাচ্ছি, বা আপনার আমার যাদের ওই আমাদের হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি যে ফোসকা কোথায় থেকে পড়ছে, অ্যালার্জিগুলো কোথা থেকে হচ্ছে, এখন কোথা থেকে হোমিওপ্যাথি ডাক্তার থেকে দেখাচ্ছি। তখন আমার বাচ্চাটাও দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না। আচ্ছা, তখন আমি কি করবো? এখন কোনো কারোর হেল্প পাচ্ছি না, আত্মীয় স্বজন। এখন নিজে শুধু একমাত্র আমার হেল্প ছিল আমার দুলাভাই। মাঝে মধ্যে ওনার দোকান ছিল, ওনার থেকে আমি কিছু সাহায্য করতো, ওনার আমাকে হেল্প করতো। এর মধ্যে এই কবিরাজ হোমিওপ্যাথি খাওয়ার কোনো কিছু হচ্ছে না, আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তখন আমি চিরাং মেডিকেলে ভর্তি করালাম ওনাকে। চিরাং মেডিকেল ভর্তি করালাম হয়তো 26 নম্বর ওয়ার্ডে। 26 নম্বর ওয়ার্ড থেকে ট্রান্সফার করে ওনাকে অ্যালার্জি বিভাগে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, অ্যালার্জি বিভাগে ওনাকে রাখছে 2-3 দিন। তখন ওনার অবস্থা মুমূর্ষু অবস্থা, মানে ওনার জ্ঞান নেই। তখন ওনার যে অ্যালার্জি হচ্ছে, ওনার এখান থেকে অ্যালার্জি কিছু স্যাম্পল নিয়ে গেছে ওরা। স্যাম্পল নিয়ে গেছে তারপর ওনার বলছে 3 দিন পরে রিপোর্ট পাবেন। 3 দিন পরে রিপোর্ট আসার আগে উনি মারা গেছে হুট করেই। হ্যাঁ, মানে বিয়ের কয় বছরের মাথায় মারা গেল? বিয়ের আপনার 5 বছরের মাথায় 2005 সালে মারা গেছে উনি। ও মাই গড। রিপোর্টটা কাদের দেওয়ার কথা ছিল? রিপোর্টটা মেডিকেলে। আচ্ছা, মেডিকেল 3 দিন পরে দেওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু উনি 3 দিন আগেই মারা গেছে। বুঝতে পারছিলেন যে মারা যেতে পারে? এত খারাপ হয়ে গেছিল অবস্থা, নাকি হুট করে? অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ওনার অ্যালার্জি, ওনার শরীর কঙ্কালের মতো হয়ে গেছিল। কোনো ট্রিটমেন্ট ধরা পড়ছিল না? কোনো ট্রিটমেন্ট ধরা হচ্ছে, অনেক পরীক্ষা নিয়ে হচ্ছে, কিন্তু ওনার আপনার ওই পরীক্ষা, রক্ত পরীক্ষা, যা পরীক্ষা করণীয়। ছেলের বয়স কত তখন? তখন ছেলের বয়স মাত্র 5 বছর রানিং, 5 বছর 4 বছর। বাচ্চা তখন একটাই বাচ্চা। আপনি 2001 সালে জন্ম। আপনি তখন কি করেন? তা আমি ওই মাসামি কোম্পানি চাকরি করতেছি। ওই কোম্পানিতে তখনও বাসা থেকে মেনে নেয়নি আপনাদের? না, বাসা থেকে মেনে নেয়নি। যখন আমরা মারা গেল, আমি কি করবো? আমি কোথায় নিয়ে যাবো? এখন আমার বোনকে আমি বললাম আমার ওয়াইফ মারা গেছে, এখন আমি কোথায় নিয়ে যাবো? আমার তো কোনো যাওয়ার মতো কোনো স্থান নেই, কবর দেওয়ার মতো জায়গা নেই। তখন আমার বোন বলতো ঠিক আছে অ্যাম্বুলেন্স না একটা দেখি, বাড়িতে গিয়ে দেখি। তখন ওরা এত যে অসুস্থ, ওরা আসে নাই? ওরা কেউ আসে না? ওনার পরিবার কেউ আসে নাই। উনি খুব মানসিকভাবে কষ্ট নিয়ে মারা গেছে, খুব কষ্ট। একদম অল্প বয়স, 22-23 বছর বয়স, খুব কষ্ট, মানসিক এই কষ্ট নিয়ে খুব মারা গেছে, যেটা আমি জীবনে কখনো বলতে পারবো না। তারপর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে আসলাম। আসার পরে
আমার মা বাবাকে আমার বোন বললো, ওনারা বলছে না এখানে রাখা যাবে না। তখন আমি কী করছি, রাতটা কোনো রকমে ব্লসের মধ্যে গিয়ে করছি, আমার ফাড়ে বসে এসে ওনারা ওই আমার উঠোনের মধ্যে বাইরে রাস্তা রাখছে। রাখার পরে তারপর দিনে 10টার সময় ওনার খবর দিয়েছি, খবরের জানাজার মধ্যে তেমন কোনো মানুষ হয় নাই, কোনো আত্মীয় স্বজন আসে নাই, ওনার পরিবার থেকেও আসে নাই, আমার পরিবার থেকেও কোনো আসে নাই, মানে আশেপাশে 2, 4, 5 জন 10 জন মানে খবরটা দিয়ে আমি আবার শহরে আমার 4 বছর, তখন 5 বছরের বাচ্চা, তখন বাচ্চাটা কান্নাকাটি করতেছে, অত কেউ আমার বাচ্চার দিকে কেউ এক মুহূর্তের জন্য থাকছে এই বাচ্চাটা কী কোথায় যাবে। সবাই বলছে এই বাচ্চাটাকে এখানে রেখে যাও, কেউ বলছে না আপনার বাচ্চা এখানে রেখে যাও, তুমি এটা নিয়ে কোথায় যাবে, কিন্তু আমার বাচ্চাকে কেউ রাখে নাই। তখন আমি ওই বাচ্চাকে নিয়ে শহরে চলে আসতাম মাঠে দিয়ে। আসার পর আমি কী করবো দেখছি আমার বাচ্চাটাও কান্নাকাটি হচ্ছে, আমি এখন অসহায়ের মতো অবস্থা পড়ে গেছি। এখন আমার ওয়াইফের বড় ভাই ছিল, বড় ভাইয়ের বউ ছিল শহরে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। আমি ভাবি আমি তো আমার বাচ্চাটাকে রাখতে পারছি না, আমি কী করবো এখন। আপনারা বল, আমি তো আবার দেখার তো আমার বোনের সাথেও যোগাযোগ করছি, আমার বোন বলছে তোমার সাথে যোগাযোগ রাখার জন্য আমাকেও পরিবার থেকে বিতরিত করতেছে। তখন সে তো শুধু মা ডাকে, একটু হাঁটে, ও ছোটো করে হাঁটে। তখন আমার ভাবি মানে আবার আসলে আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি। সে যখন আমার ছেলেটা আমাকে ছাড়া আর থাকতেছে না, তখন আমার বাধ্য হয়ে আমার বাসাটা ছেড়ে দিতে হচ্ছে, ওনার বাসায় আমি উঠতে হচ্ছে, আমার ওয়াইফের বড় ভাইয়ের বাসায় আমি উঠে গেলাম। উঠে গিয়ে আমি এখন চাকরিতে আর জয়েন করতে পারছি না, কারণ আমি এদিকে ছেলে সামলাবো না চাকরি করবো। তখন আমার ওয়াইফের বড় ভাইয়ের আমার মামাতো ভাইয়ের একটা দোকান, মুদির দোকান ছিল, ওই দোকানে আমি চাকরি করতাম ওনার আন্ডারে। তখন চাকরি করা অবস্থায় এভাবে 5-6 মাস চলছে, কিন্তু আমি ওই রিপোর্টটা তখনও পাই নাই। মানে আপনার ওয়াইফের যে রিপোর্টটা পাই নাই, কিন্তু মারা গেছে। তখন আমি রিপোর্টের জন্য জানি ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসছি। হঠাৎ একদিন হঠাৎ মনে হলো কি আমি রিপোর্টটা আনতেছি না কেন, আমি রিপোর্টের জন্য গেলাম ওখানে, মানে ডেটটা মনে আছে আমার, আমি ওই স্লিপটা নিয়ে গেলাম। হয়তো আপনাকে তো আমরা খুঁজতেছি, হয়তো কেন আমাকে কেন খুঁজবেন, হয়তো আপনাকে খুঁজতেছি, হয়তো আপনার ওয়াইফ কোথায়, হয়তো আমার ওয়াইফ তো মারা গেছে, আপনারা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না, ওনার বলতে আমার ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না আপনারা, তা আমি হয়তো আমার রিপোর্টটা দেন, হয়তো রিপোর্ট নিয়ে আপনি কী করবেন, এটা আর ওনার ওয়াইফ মারা গেছে। রিপোর্টটা নিয়েছে, রিপোর্টটা দেওয়ার পরে HAB লিখে দিচ্ছে, কিন্তু আমাকে ভালো মন্দ আর ওনারা কোনো দেয় নাই, কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। তো আমি চলে আসছি, আমি পকেটে নিয়ে এটা চলে আসছি, আমি এটা যন্ত্র সহকারে আমার ইয়াতে রেখে দিচ্ছি। আপনিও বোঝেন নাই? আমিও বুঝিনি, আমি তো বুঝি নাই, আমি তো মোটেই বুঝি না এটা। তো মানে বুঝতে পেরেছেন ওনার ওয়াইফ এইডস আক্রান্ত হয়ে মারা গেছে, এটা রিপোর্ট আসছে, এবং তখনও উনি বোঝে নাই যে ঘটনাটা কোন দিকে গেছে। ওনার ওয়াইফের বয়স তখন 23। এর আগে উনি সৌদি আরবে ছিল, সোমালিয়ান একজনের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। আমরা জানি না ফার্স্ট সোর্সটা কি ওনার লাইফের ক্ষেত্রে, বাট তখনও উনি বোঝে নাই যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। ওকে, তারপরে এই মুহূর্তে হঠাৎ করে আমি একদিন অসুস্থ হয়ে গেলাম 2005 সালে, সব ঘটনা 5 সালের মধ্যে। অসুস্থ হওয়ার পরে আমার আবার জ্বর, পাতলা পায়খানা, কোনো অবস্থায় তখন পাচ্ছি না। তখন আমি মেডিকেল ভর্তি হলাম। মেডিকেল ভর্তি হওয়ার পরে আমার এমনি স্বাভাবিক ট্রিটমেন্ট চলতে 26 নম্বর ওয়ার্ডে, কিন্তু করার পরে আমি ওখান থেকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এগুলো দিচ্ছে, জ্বর পড়তেছে, কিন্তু পাতলা পায়খানা করতেছে না। হ্যাঁ, পাতলা পায়খানা যখন করছে কী করবো, তখন আমাকে আমার ওই বন্ধু যে ডাক্তার জাকিরিয়া, উনি বলছে ভাই একটা NGO-তে যেতে হবে। কোথায়? মুরাদপুর।